সকল শিক্ষার্থী অভিভাবকদের আমার চ্যানেল কেমিস্ট্রি কালচারে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর মৌলসমূহের শ্রেণীবিভাগ ও ধর্মাবলীর পর্যায়বৃত্তি অধ্যায়ের আধুনিক পর্যায় সারণী আমরা শুরু করেছিলাম। সেই আধুনিক পর্যায় সারণীতে পর্যায় এবং শ্রেণী কী করে পর্যায়, কতগুলো পর্যায়, কত করে মৌলগুলো থাকে, কোন কোন পর্যায়ে কতগুলো করে মৌল থাকে, এবং শ্রেণীগুলো যে নামকরণের পদ্ধতি, অর্থাৎ শ্রেণীগুলো যে পদ্ধতি কী করা হয় তাদের চিহ্নিত করা হয়, সে পদ্ধতিগুলো আমরা শিখেছিলাম, তাই তো? আমরা শিখেছিলাম আইপ্যাক পদ্ধতি, আমরা শিখেছিলাম ক্যাশ পদ্ধতি। তো আমাদের পর্যায় এবং শ্রেণী সম্পর্কে কি ডিটেলসে আলোচনা হয়েছিল। আজকে আমরা আলোচনা করব এই যে পর্যায় সারণী, টোটাল যে আমরা আধুনিক এখন পর্যায় সারণী পেয়ে থাকি, যাকে বলা হয় থাকে কি দীর্ঘ পর্যায় সারণী। তো এই দীর্ঘ পর্যায় সারণীতে যে সমস্ত যে মৌলগুলো রয়েছে, এই মৌলগুলোকে কতগুলো ব্লকে কি করা হয়, বিভাজিত করা হয়। তো এই টোটাল পর্যায় সারণীকে যদি আমরা কতগুলো ব্লকে ভাগ করি, তাহলে আমরা কিছু ব্লকে মৌলগুলোকে আমরা কী করতে পারবো, তাদেরকে শ্রেণীবিভাগ করতে পারবো। তো আজকে আমরা জানবো মূলত সেটা হচ্ছে কি যে মৌলসমূহের কি ব্লক বিভাজন। তো ব্লক বিভাজন কি বা কী করে আমরা এটা বুঝবো যে কোনটাকে কি ব্লক বলবো, ঠিক আছে? তো ব্লক বিভাজন যে মৌলগুলো রয়েছে, সে মৌলগুলোকে চারটে ব্লকে কী করা হয়েছে, ভাগ করা হয়েছে। কি কি চারটে ব্লকে ভাগ করা হয়েছে? এক নম্বর হচ্ছে এস ব্লক এলিমেন্টস, আচ্ছা। দ্বিতীয় নম্বরটি হচ্ছে পি ব্লক এলিমেন্টস, এরপরে থার্ড আসছে ডি ব্লক এলিমেন্টস, চার আসবে এফ ব্লক এলিমেন্টস। এবার দেখো এই যে ব্লক, অর্থাৎ এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, তো এগুলো কি করে এসছে বা কেন এগুলো নাম এরকম হলো যে এস ব্লক মৌল বা এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট, তো এই নামকরণের পিছনে তাৎপর্য কি সেগুলো আমরা জানবো। তো প্রথমে আগে আমরা জানবো সেটা হচ্ছে কি যে এস ব্লক এলিমেন্টস, অর্থাৎ যে কোনো মৌল কখন সেটা এস ব্লক হবে, তো কোনো একটা মৌল কখন পি ব্লক হবে, কখন ডি ব্লক হবে, কখনই বা এফ ব্লক হবে, সেটা আগে আমাদের জানতে হবে। তো যে কোনো মৌলের ক্ষেত্রে যখন আমরা ব্লক নির্ধারণ করব, সবসময় কি দেখব যে ওই মৌলের পরমাণুটির যে শেষ ইলেকট্রনটি রয়েছে, সে সর্বশেষ ইলেকট্রনটি কোন অরবিটালে গিয়ে প্রবেশ করছে। তাহলে যে কোনো মৌলের পরমাণুর ক্ষেত্রে তার শেষ ইলেকট্রনটি যে অরবিটালে কী করবে, প্রবেশ করবে, সেটাই হয়ে যাবে সেই মৌলের ক্ষেত্রে সেই ব্লকের অন্তর্ভুক্ত। যেমন ধরো একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে তোমরা যে ধরো সোডিয়াম, ধরো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত, 11, তাই না? এবার সোডিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কী পাবো, 1s2 2s2 2p6, তাহলে কত হলো 10 আর 3s1। তাহলে দেখো যে লাস্ট ইলেকট্রন, তাহলে লাস্ট ইলেকট্রন কোনটা, 11তম যে ইলেকট্রন সেটাই লাস্ট ইলেকট্রন। তাহলে এই যে লাস্ট ইলেকট্রনটা এটা কোন কক্ষকে কোন অরবিটালে গিয়ে প্রবেশ করেছে, না এটা এস অরবিটালে গিয়ে কী করেছে, প্রবেশ করেছে। তাহলে আমরা এইভাবে যদি অরবিটালকে দেখাই, শেষ অরবিটাল যেটা হচ্ছে কি 3s, তাহলে এখানে কি রয়েছে, লাস্ট ইলেকট্রনটি এই অরবিটালে কী করেছে, প্রবেশ করেছে। তো এখন যে কোনো মৌলের ক্ষেত্রে তার যে লাস্ট ইলেকট্রনটি যে অরবিটালে গিয়ে প্রবেশ করবে, মৌলটি কী হয়ে যাবে, সেই ব্লকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেহেতু এখানে সোডিয়াম পরমাণু যে লাস্ট ইলেকট্রন সেটি কোন অরবিটালে প্রবেশ করেছে, সেটি হচ্ছে এস অরবিটালে প্রবেশ করেছে। তো সেই কারণে সোডিয়াম মৌলটি কোন ব্লকের অন্তর্ভুক্ত হবে, সোডিয়াম মৌলটি এস ব্লকের অন্তর্ভুক্ত হবে। তো এইভাবে কি করবো, আমরা যে কোনো মৌলের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা দেখবো যে সে কোন অরবিটালে প্রবেশ করছে। আর একটা উদাহরণ দিই, যেমন ধরো ক্লোরিনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস লিখি, ক্লোরিন 17, তাই তো? তাহলে কী কী হবে, 1s2
2s2 2p6, তাহলে কত হলো 3s2, তাহলে দেখো 4 10 12, 12 আর 5 17। তাহলে যদি আমরা দেখি এখানে, তাহলে শেষ যে ইলেকট্রনটি এখানে, এই যে শেষ ইলেকট্রনটি এইখানে পাবো আমরা, তাই তো? তাহলে লাস্ট ইলেকট্রনটি কোথায় এসে প্রবেশ করেছে? পি অরবিটালে এসে প্রবেশ করেছে। এটাকে যদি আমরা 3p দেখাই, তাহলে প্রথমে দেখো 5খানা ইলেকট্রন তো পি অরবিটালে, একটা একটা করে প্রথমে হবে এই হুন্ডের মাল্টিপ্যাল সূত্র অনুযায়ী 1 1 1, তাহলে কটা হলো 1 2 3, এরপরে কি আসবে 4 আসবে, তারপরে কি আসবে এই 5। তাহলে দেখো এই যে লাস্ট ইলেকট্রনটি কোথায় গিয়ে ঢুকছে? সেই পি অরবিটালে গিয়ে ঢুকছে, তাই না? তাহলে যেহেতু পি অরবিটালে গিয়ে ইলেকট্রনগুলো প্রবেশ করছে, লাস্ট ইলেকট্রনটি পি অরবিটালে গিয়ে প্রবেশ করছে, তো সেই কারণে যে ক্লোরিন, সরি এটা ক্লোরিন হবে, আচ্ছা, সেই কারণে ক্লোরিন পরমাণুটি যে ব্লকের অন্তর্ভুক্ত হবে সেটা হচ্ছে কি পি ব্লক মৌল, অর্থাৎ ক্লোরিন পরমাণুটি কি হবে? পি ব্লক মৌলের মধ্যে পড়বে। একইভাবে যদি আমরা একটা ডি ব্লকের উদাহরণ দেখি, যেমন ধরো একটা ছোটোই দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 21। তাহলে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে কি আসবে? নিয়ম অনুযায়ী 4s2 আসবে, তাই তো? তাহলে কত হলো 2 4 10 12 6 18 2 20, আর একটা আছে, এবার যাবে সেটা কোথায়? 3d1। তবে লাস্ট যে ইলেকট্রনটি কোথায় গিয়ে প্রবেশ করেছে? না ডি অরবিটালে এসে প্রবেশ করেছে। 1 2 3 4, তাহলে এইখানে কি হয়েছে? লাস্ট ইলেকট্রনটি এই 3d অরবিটালে গিয়ে এসে প্রবেশ করেছে। তাহলে বোঝা গেল যে কোনো মৌলের ক্ষেত্রে আমরা এইভাবে কি করব? তার আমরা ব্লক নির্ধারণ করবো। একইভাবে যদি আমরা এ ব্লক দেখি, তাহলে লাস্ট ইলেকট্রন কোথায় যাবে? যে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট মৌলগুলো রয়েছে, তাই তো? সেগুলো তো এফ ব্লকস মৌল। এখানে লাস্ট ইলেকট্রনটি কোথায় আসবে? এফ অরবিটালে কি করবে? প্রবেশ করবে। আচ্ছা, তো এইভাবে কি হবে? আমরা মৌলগুলোকে ব্লক নির্ধারণ করে থাকি। এবার কোন ব্লকের মধ্যে কি কি এলিমেন্টসগুলো রয়েছে, ঠিক আছে? তো প্রত্যেকটা এবার আমরা কি ব্লক ওয়াইজ আমরা ধরে ধরে পড়ব। তো প্রথমে যেটা যাব সেটা হচ্ছে আমরা এস ব্লক এলিমেন্টস সম্পর্কে জানবো। আচ্ছা, এস ব্লক এলিমেন্টস পর্যায় সারণীতে বিশেষ করে যে 1 নম্বর শ্রেণী এবং 2 নম্বর শ্রেণী, অর্থাৎ আমরা আধুনিক পর্যায় সারণী বা দীর্ঘ পর্যায় সারণী যদি দেখি, তাহলে প্রথম যে দুটো শ্রেণী রয়েছে 1 নম্বর এবং 2 নম্বর শ্রেণী, তাতে যে মৌলগুলো স্থান দখল করে বা ওই শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো এস ব্লক এলিমেন্টস। এবার দেখো এই 1 নম্বর শ্রেণীতে কি কি মৌল রয়েছে সেটা যদি আমরা একবার দেখি, 1 নম্বর শ্রেণীতে, এবার যদি 1 নম্বর শ্রেণী ধরি, এখানে দেখবো এই যে হাইড্রোজেনটাকে নিয়ে একটা কি রয়েছে, একটা এখানে একটা সংশয় রয়েছে যে হাইড্রোজেনটাকে ঠিক কোন জায়গায় রাখা হবে, না 1 নম্বর শ্রেণীতে রাখা হবে নাকি হ্যালোজেন মৌলগুলোর সঙ্গে রাখা হবে। তো তোমরা যদি একটা পর্যায় সারণীটা ভালো করে দেখো, তাহলে দেখবে যে ওকে 1 নম্বর শ্রেণীতে কি করা হয়েছে? স্থান দেওয়া হয়েছে। এবং বাকি যে মৌলগুলো রয়েছে সে বাকি মৌলগুলো থেকে হাইড্রোজেনটাকে একটু উপরে একটু আলাদা করে দেখানো হয়েছে। তার মানে এটাই নির্দেশ করছে যে ও পুরোপুরি 1 নম্বর শ্রেণীর মৌলও নয়, আবার হ্যালোজেন মৌলের মধ্যে তো মানে মৌল নয়, ঠিক আছে? তো সেই কারণে পর্যায় সারণীতে হাইড্রোজেনটাকে একটু উপর করে লেখা হয়। বাকি যে মৌলগুলো রয়েছে অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তার থেকে একটু উপরে এটাকে হাইড্রোজেনটাকে লেখা হয়ে থাকে। তো যেহেতু এটা কি আমরা এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি হাইড্রোজেনের, তাহলে কি দেখতে পাবো যে লাস্ট ইলেকট্রনটি যেহেতু এস অরবিটালে প্রবেশ করছে, সেই কারণে এটাকে আমরা কি এস ব্লকের মধ্যে এটাকে রাখতেই পারি, ঠিক আছে? তো সেই কারণে যদি আমরা 1 নম্বর শ্রেণীটি দেখি, তাহলে 1 নম্বর শ্রেণীর মধ্যে আমরা কি পাবো? হাইড্রোজেনকে পাবো আমরা, এরপরে কি পাবো? লিথিয়ামকে পাবো, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম, তারপরে ফ্রান্সিয়াম। তাহলে দেখো এই যে
মৌলগুলো রয়েছে, প্রথমে এই মৌলগুলোকে আমরা কি করে মনে রাখবো এবং এদের ইলেকট্রন বিন্যাস সবগুলো আমরা খুব সহজে শিখতে পারবো। দেখো তাহলে এই প্রথম পর্যায়টাকে যদি আমরা শ্রেণীটাকে যদি আমরা মনে রাখতে চাই, তাহলে দেখো এইভাবে মনে রাখতে পারি যে এটাকে হে, এটাকে লি, এটাকে না। তাহলে দেখো কি আছে, হে লি না হলো। আচ্ছা, হেলিনা কারে, এটা একটা কি মানে হিন্দি ল্যাঙ্গুয়েজের শব্দ একটা, তাই তো। তো আমরা যদি হিন্দিতে এটাকে বলে থাকি, হিন্দিতে তো সবাই জানো, হিন্দিতে সবাই এক্সপার্ট, তাহলে যদি আমরা এইভাবে এটাকে বলে থাকি যে হেলিনা কারে রাব, রাব, তাই তো, গড যে আল্লাহ বলো বাবা ঈশ্বর, তাই তো, সেটা কি, সেটা হচ্ছে কি রাব। তাহলে হেলিনা কারে রাব সে ফারি আত। তাহলে কি আছে, হেলিনা কারে রাবসে ফারিয়াত। তাহলে এইভাবে যদি আমরা মনে রাখতে যাই, দেখো বিষয়টা খুব ইজিলি আমরা কি করতে পারবো, এলিমেন্টগুলোকে মনে রাখতে পারবো, তাই না। তাহলে হেলিনা কারে রাবসে ফারিয়াত, অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে খুব সহজে দেখো ইজিলি আমরা কি মৌলগুলোকে আমরা মনে রাখতে পারি এই ছন্দ আকারে। আচ্ছা, এবার এদের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, দেখো ইলেকট্রন বিন্যাস খুব সহজে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো, ঠিক আছে। তাহলে প্রথমে হাইড্রোজেনে একটা ইলেকট্রন রয়েছে, পরমাণু ক্রমাঙ্ক 1, সেখানে কি হবে 1s 1 হবে। তারপরটা কি হবে, দেখো লিথিয়ামে কি হবে, তারপরে দেখো কি হবে, এটা এইরকম আসবে 1s 2 2s 1। এবার এই যে দেখছো বাইরে যে কক্ষটা, সেটা কিন্তু কি হবে 1 করে বৃদ্ধি পাবে। এর পরেরটা দেখা, তাহলে বুঝতে পারবে যে সোডিয়াম, সোডিয়ামে যদি আমরা একদম বাইরে, সোডিয়ামটা কি হয়েছে, যেহেতু এটা নিষ্ক্রিয় মৌল নিয়নের পরে আসছে, সে কারণে আমরা যদি শর্টকাট এটাকে লিখি নিয়ন, না নিয়ন লিখে দেওয়া মানে কি না, যে 10খানা ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন বিন্যাসটা এই পর্যন্ত আমরা দেখানো হয়ে গেল নিয়ন পর্যন্ত। তাহলে নিয়নের পরমাণু ক্রমাঙ্ক 10 আর 1 যোগ করলে 11 হয়ে যাবে। তাহলে লাস্ট যে ইলেকট্রনটা সেটা কি হবে, সেটা হবে 3s 1। তাহলে দেখো এইভাবে লাস্ট যে কক্ষটা সেটা কি হবে 1 করে কি হবে বৃদ্ধি পাবে। এবং প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু দেখবো যে বাইরের কক্ষে যে ইলেকট্রনের সংখ্যা কিন্তু সবার একই করে আছে। আচ্ছা, এরপরে পটাশিয়ামটা কার পরে আসছে, আর্গনের পরে আসছে, তাহলে এটা কি পাবো 4s 1। তারপরে কি হবে দেখো, এরপরে যেটা হবে সেটা হচ্ছে যে পটাশিয়াম করলাম, এরপরে কি হবে রুবিডিয়াম, রুবিডিয়াম যেটা আছে সেটা হচ্ছে ক্রিপ্টন, নিষ্ক্রিয় যে মৌল রয়েছে ক্রিপ্টন, এরপরে কি হবে 5s 1 হলো। এরপরে এটা কি হবে, পরে যে নিষ্ক্রিয় মৌল রয়েছে সেটা কি, সেটা হচ্ছে জেনন XA, তারপরে 6x 1। তারপরে যে রয়েছে রেডন নিষ্ক্রিয় মৌল, তাহলে নিষ্ক্রিয় মৌলের পরে এই মৌলটা আসছে ফ্রান্সিয়ামটা, তাহলে রেডন হচ্ছে 86, তাহলে এটা হবে 87, অর্থাৎ এটা হবে 7s 1। তাহলে দেখো খুব ইজিলি কি করতে পারি, আমরা এদের ইলেকট্রন বিন্যাস করতে পারি। এস ব্লক মৌলে যে প্রথম শ্রেণীটি রয়েছে হেলিনা কারে রাবসে ফারিয়াত, সেই মৌলগুলো যদি আমরা তাহলে ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখো এইভাবে বাইরে যে মুখ্য যে কোয়ান্টাম সংখ্যার মান প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু নেক্সট যখন আমরা এইভাবে আস্তে আস্তে নিচের দিকে নামছি শ্রেণী বরাবর, তখন কি হচ্ছে দেখো 1 1 করে বৃদ্ধি পাচ্ছে, 1 1 করে কি হচ্ছে এইভাবে বাড়ছে 5 6 7, বুঝলো। এবং যদি আমরা দেখি যে প্রত্যেকটার ক্ষেত্রে যে লাস্ট ইলেকট্রন, সেটা কি লাস্ট ইলেকট্রনে কোথায় প্রবেশ করেছে, এস অরবিটালে প্রবেশ করেছে, এবং লাস্টে যে ইলেকট্রনটি রয়েছে অরবিটালে সেটাও কি একটি করে, প্রত্যেকের ক্ষেত্রে কি রয়েছে একটি করে ইলেকট্রন রয়েছে। তো এই কারণে এস ব্লক যে মৌলগুলো রয়েছে, এস ব্লক মৌলগুলোকে যদি একটা ইলেকট্রন বর্জন করে দেয়, তাহলে কি হবে, তারা মানে হাইড্রোজেনকে বাদ দিয়ে বাকিগুলো যেটা বলছি এইগুলোর যদি আমরা একটা করে, এটা যদি একটা ইলেকট্রন বাদ দিয়ে দাও, তাহলে দেখবে এটা হিলিয়ামনের ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলছে। আবার যদি সোডিয়ামের ক্ষেত্রে দেখো যে বাইরে ইলেকট্রন, এই একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে কি হবে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলবে, ঠিক আছে। এই ইলেকট্রনটা বাইরে বেরিয়ে গেলে কি হবে, আর কোনো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। অর্থাৎ এই যে মৌলগুলো রয়েছে প্রত্যেকে যদি একটা করে ইলেকট্রন বর্জন করে দেয়, তাহলে কি হবে, এরা নিষ্ক্রিয় মৌলের কি করতে পারবে, ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে, বুঝলো। তো সেই কারণে আমরা যে এস ব্লক যে মৌলগুলো রয়েছে তাদের যে এই যে শ্রেণীটা রয়েছে 1 নম্বর শ্রেণী, সে প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে যে যোজ্যতা আমরা দেখে থাকি, এদের যোজ্যতা হচ্ছে কি 1 করে দেখে থাকি।
তো যেহেতু কি করে এরা একটা করে ইলেকট্রন বর্জন করে এরা সহজে নিষ্ক্রিয় মৌলে ইলেকট্রোবিন্যাস লাভ করতে পারে। আচ্ছা, তো এই হচ্ছে কি এস ব্লক এলিমেন্টস। তো কি কি মৌলগুলো রয়েছে, মৌলগুলো একটু মনে রাখতে হবে। আর এই যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোর বিশেষ যে নামটা সেটা কি, এটাকে বলা হয় ক্ষার ধাতু। কি বলে এগুলোকে? এগুলোকে বলে ক্ষার ধাতু। আচ্ছা, এস ব্লক এলিমেন্ট আর একটা আছে আমাদের, সেটা জেনে নিয়ে এবার যাবো আমরা 2 নম্বর শ্রেণী। আচ্ছা, তাহলে 2 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো রয়েছে 2 নম্বর শ্রেণীতে, সেখানে কি না, সেখানে রয়েছে বেরিলিয়াম, তাই তো। এবং যে এই যে 2 নম্বর এই যে মৌলটা শুরু হয়েছে, দেখবে এটা 2য় পর্যায় দিয়ে শুরু হয়েছে, পর্যায় সংখ্যা কিন্তু 2 দিয়ে শুরু হয় এটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আসবে? বেরিলিয়াম হলো, তারপরে কি আসবে? ম্যাগনেসিয়াম, বেটা মাঙ্গে, কার, স্কুটি, বাবা রে। তাহলে দেখো এগুলোকে যদি আমরা একটু মনে রাখতে যাই, যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, তো এগুলোকে মনে রাখার সহজ উপায় হচ্ছে যে দেখো এইভাবে ছন্দ করে মনে পারি। এটা হচ্ছে বেটা, এটা হচ্ছে মাঙ্গে, কার, স্কুটি, বাবা রে। তাহলে এইভাবে আমরা এগুলোকে খুব সহজে মৌলগুলোকে ছন্দ আকারে আমরা মনে রাখতে পারি, খুব সহজে হয়ে যাবে। দেখো বেটা মাঙ্গে কার স্কুটি বাবারে, তারপরে বেটা মানে কি বি আসবে, বেটা মাঙ্গে এমজি আসবে, ম্যাগনেসিয়াম, কার সিএ আসবে, কার স্কুটি এসআর স্কুটি, আচ্ছা বাবা বি এ বা, তাই তো প্রথমটা নিচ্ছি আমরা বাবা রে আরে রে। তাহলে দেখো বেটা মাঙ্গে কার স্কুটি বাবা রে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, খুব সহজে কি করতে পারবে তোমরা নিমিশে এগুলোকে আয়ত্ত করতে পারবে। আচ্ছা, তো এইভাবে এগুলোকে আমরা ছন্দ আকারে যদি করি তাহলে খুব ইজিলি এগুলোকে আমাদের মনে থেকে যাবে। তাহলে দেখো 2 নম্বর শ্রেণীর যে মৌলগুলো রয়েছে সেগুলোকে আমরা এইভাবে খুব সহজে মনে রাখতে পারি। এবার যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে কি পাবো না, এদের যদি আমি ইলেকট্রন বিন্যাস দেখি, আচ্ছা এটাকে ব্যাখ্যাগুলো দিয়ে সেগুলো তো সব। আচ্ছা, এবার প্রত্যেকের আমরা কি করব, ইলেকট্রন বিন্যাস দেখব। তাহলে বেরিলিয়ামের ইলেকট্রন হচ্ছে কি, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 4। তাহলে বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 4 হলে যে ইলেকট্রন বিন্যাস হবে সেটা কি হবে, সেটা হবে এরকম দেখো 1s2 2s2। তার জন্য শেষ ইলেকট্রনটি কোথায় হয়েছে, এস অরবিটালে প্রবেশ করেছে, সেই কারণে এটা কি হচ্ছে, এগুলো এস ব্লকের মধ্যে পড়ছে। আচ্ছা, একেবারে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে কি 12। তাহলে ম্যাগনেসিয়ামটা যে নিষ্ক্রিয় মৌল স্থান আছে সেটা কি, সেটা হচ্ছে নিয়নের পরে আসছে। তাহলে নিয়ন, তাহলে নিয়ন পর্যন্ত আমাদের 10খানা ইলেকট্রন হয়ে গেল আর 2টো ইলেকট্রন। তাহলে এবার আসবে কি 3s2, অর্থাৎ এখানে দেখো এই যে কোয়ান্টাম সংখ্যার মানটা 1 করে কি হবে প্রত্যেকটার ক্ষেত্রে বাড়বে। এরপরে দেখো নিষ্ক্রিয় মৌল কি আছে ক্যালসিয়ামের ক্ষেত্রে, এরপরে আছে আর্গন 18 আর 4s2 পুরো হয়ে গেল। আচ্ছা, এরপরে কি হবে স্ট্রংসিয়ামের ক্ষেত্রে কি আছে, এরপরে কি আছে নিষ্ক্রিয় মৌল রয়েছে আর্গন, এরপর ক্রিপ্টন আছে। আচ্ছা, ক্রিপ্টন, তারপরে কি আসবে 5s2, এরপরে কি হবে ক্রিপ্টন হলো, তারপরে কি হবে জেনন, এরপরে কি আসবে 6s2, তারপরে রেডন 7s2। তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা এদের ইলেকট্রন বিন্যাস করতে পারছি, ঠিক আছে। তো একই হবে প্রত্যেকের ক্ষেত্রে, যে বাইরে যে এই যে কোয়ান্টাম সংখ্যার মানটা কী করে প্রত্যেকের ক্ষেত্রে 1 করে বাড়াবে। তাহলে 2 3 4 5 6 7 এইভাবে কী করবে প্রত্যেকটা কী হবে বাড়তে থাকবে। এবং আমরা যে পর্যায়ে শিখেছিলাম যে কোন পর্যায়ে থাকবে, দেখো বাইরের যে কোয়ান্টাম সংখ্যার মানটা, শেষ কোয়ান্টাম সংখ্যার মানটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা এদের পর্যায়টা আমরা সহজে বলে পারবো। তাহলে 2য় পর্যায়ে হবে, এটা 3য় পর্যায়ে হবে, 4র্থ পর্যায়ে, এটা 5ম পর্যায়ে, এটা 6ষ্ঠ পর্যায়ে, এটা 7ম পর্যায়ে। তাহলে এইভাবে আমরা এস ব্লকের যে 2টো শ্রেণী রয়েছে, অর্থাৎ প্রথম শ্রেণী এবং যে 2য় শ্রেণী, যে মৌলগুলো রয়েছে তাদের নাম বলো, তাদের ইলেকট্রন বিন্যাস বলো, এরপরে যদি আমরা যোজ্যতা দেখি, দেখো এরা প্রত্যেকে দেখো লাস্ট ইলেকট্রন 2টো করে যদি এরা ছেড়ে দেয়, 2টো করে ইলেকট্রন যদি বর্জন করে দেয়, তাহলে এরা কিন্তু নিষ্ক্রিয় মৌলে ইলেকট্রন বিন্যাস লাভ করে ফেলে প্রত্যেকের ক্ষেত্রে, তাই তো। তাহলে সেই কারণে এই যে মৌলগুলো রয়েছে এদের যে যোজ্যতা হয়, সেই যোজ্যতা কত দেখায়, এরা 2 দেখায়। এবং এরা কি সবগুলো হয়েছে কি তড়িৎ ধনাত্মক মৌল, অর্থাৎ সবসময় এটা কি করে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, আমরা দেখেছি, তাই তো। যেমন ধরো যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখেছি, ক্যালসিয়াম অক্সাইডগুলো দেখেছি, এই ধরনের যে যৌগগুলো দেখেছি, তাই তো। সবগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে সবগুলো তড়িৎ ধনাত্মক মৌল এবং প্লাস আধানে থাকে এরা।
তো সেই কারণে এদের যে যোজ্যতা দেখাচ্ছে, যোজ্যতা কত? যোজ্যতা হচ্ছে কি 2। এবং এই যে মৌলগুলো রয়েছে, এই মৌলগুলোর যে বিশেষ নাম রয়েছে সেটা হচ্ছে যে এই মৌলগুলোকে আমরা যে নামে এগুলো পরিচিত সেগুলোকে বলা হচ্ছে, এটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কি বলে এগুলোকে? ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আচ্ছা, তাহলে এই হচ্ছে দুটো এস ব্লকের যে দুটো শ্রেণী ছিল, সেই এস ব্লকটা আমাদের আজকে কমপ্লিট হলো। ঠিক আছে, অর্থাৎ প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, সে মৌলগুলোর নাম বলো, তাদের ইলেকট্রন বিন্যাস বলো, তাই তো? কী করে এগুলোকে মনে রাখবো? খুব সহজে আমরা এইভাবে আয়ত্ত করতে এগুলোকে পারি। তো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে খুব ইজিলি এগুলো হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত। এরপরে ব্লকগুলো আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।